ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য উপাত্ত অধ্যায় 11 নিয়ে আলাপ করব। তোমরা এখন যে ক্লাসটা প্রথম ক্লাসটা ভালো করে দেখবে, দ্বিতীয় ক্লাসটাও ভালো করে দেখবে, তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে না। একটু সব কিছু লক্ষ্য করো। আমি যে কথাগুলো এখানে বলছি তোমাদের অধ্যায়ের নাম কি? তথ্য ও উপাত্ত। তা তথ্য উপাত্ত কি, তথ্য এবং উপাত্ত কি, এই বিষয়টা আগে বোঝো। তথ্যটা কি? যেমন আমরা পেপার বা পত্রিকা এবং টিভি চ্যানেলে যে সমস্ত কিছু দেওয়া থাকে সেইগুলো কিন্তু আমাদের তথ্য। অনেক সংবাদ মাধ্যমে অনেক কিছু প্রচার করে, সেইগুলো কিন্তু তথ্য। এখন আমরা উপাত্তটা কি, উপাত্তটা আমি একটু বোঝাচ্ছি তোমাদেরকে। যেমন সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। এখন যেমন এখানে দেখো, আমি লিখলাম 2, 3, 5, 7, 8, আবার 7, 9, এই যে কতগুলো যে সংখ্যা আমি লিখলাম, এই প্রত্যেকটা সংখ্যা হলো উপাত্ত, প্রত্যেকটা সংখ্যা উপাত্ত। এখন কি বলছে? সংখ্যা ভিত্তিক কোনো তত্ত্ব বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। তাহলে পুরোটা মিলে কি? পুরোটা মিলে হচ্ছে একটা পরিসংখ্যান। বিষয়টা বুঝতে পারছো? যেমন আমরা অনেক সময় বয়সের একটা জরিপ করা, বয়সের যে কত বয়সের ছেলেমেয়েরা দেখা গেল 60 বছর বয়সে কতজন আছে, 80 বছর বয়সে কতজন আছে, হ্যাঁ, দেশের লোক সংখ্যা। আবার টোটাল মিলে দেখা গেলো কতজন পুরুষ আছে, কতজন মহিলা আছে। তাহলে এটা কিন্তু আমাদের কি, হ্যাঁ, গণনা করা হয়। তাহলে সেটা সংখ্যা দিয়া। এখন যদি বলা হয় একজনের বয়স 3 বছর, তাহলে কি এটা একটা পরিসংখ্যান? একজন 3 বছর না, এটা কোনো পরিসংখ্যান না। এই জিনিসগুলো বুঝতে হবে। পরিসংখ্যান হলে তোমার একাধিক সংখ্যা হতে হবে। তাহলে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটা পরিসংখ্যান। তাহলে পুরোটা মিলে একটা ঘটনা, অনেকগুলো সংখ্যা, দেখছো? তাহলে এই যে প্রত্যেকটা তোমাদের কি এক একটা হচ্ছে, এখানে প্রত্যেকটা এক একটা হচ্ছে তোমার উপাত্ত। এগুলো সব উপাত্ত, পুরো মিলে একটা পরিসংখ্যান। বুঝতে পারছো? তাহলে তথ্য কি, উপাত্ত কি, পরিসংখ্যান কি। এবার এই পরিসংখ্যানের আমরা যে উপাত্ত, এখানে দুই প্রকার উপাত্ত, একটা প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, আর একটা মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে। লক্ষ্য করো, ধরো তোমার স্কুলে তুমি গণিতে, হ্যাঁ, প্রাপ্ত যে নম্বরগুলো, তুমি গণিতে বা পরীক্ষা একটা প্রাপ্ত নম্বর তুমি পেয়েছো, সেই প্রাপ্ত নম্বরগুলোই হচ্ছে তোমার প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত। এখানে কিন্তু তোমার দেখো, স্কুলে গেলে তুমি সমস্ত তথ্য কিন্তু পাচ্ছ। এখন এখানে মাধ্যমিক উপাত্ত কেমন? মাধ্যমিক উপাত্ত একটু ভালো করে খেয়াল করো। যেমন ঢাকা শহর আছে, সারা বিশ্বে ধরো 10টা সিটি বা 50টা সিটি, অথবা সারা বিশ্বে যতগুলো সিটি আছে প্রত্যেকটা সিটির তাপমাত্রা আমরা নির্ণয় করব, তাই না? প্রত্যেকটা সিটি। তাহলে কি করতে হবে? আমার ওই সিটিতে যেতে হবে। হ্যাঁ, ধরো ইন্ডিয়ার যে সিটি আছে বা পাকিস্তানের যে সিটি আছে, সেই সিটিতে যেতে হবে, যে তাদের কাছ থেকে আমাদের তথ্য সংগ্রহ করে তারপরে সেটাকে আমার উপস্থাপন করা লাগবে। তাহলে সেইটা হচ্ছে আমাদের মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত, মানে আরেকজনের কাছ থেকে এনে তারপর আমরা সেটাকে শো করব। তাহলে এই উপাত্তগুলো বুঝতে পারছো? মাধ্যমিক উপাত্ত আর প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত। এখন আমরা চলে যাব বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত কি? ধরে নাও কতগুলো উপাত্ত আছে। যেমন এখানে আছে 1, 7, 9, 8, 5, 0, 2, এই উপাত্তগুলা আছে। এই উপাত্তগুলো কিন্তু এলোমেলো ভাবে আছে। তাহলে যদি কোনো উপাত্ত এলোমেলো অবস্থায় থাকে, যদি কোনো উপাত্ত এলোমেলো অবস্থায় থাকে, সেই উপাত্তকে কি বলা হয়? সেই উপাত্তকে আমি বলবো কি? অবিন্যস্ত উপাত্ত। এলোমেলো যে উপাত্তগুলো থাকবে সেটা অবিন্যস্ত উপাত্ত। আর এটাকে আমি যখন সাজিয়ে রাখবো, দেখো তো প্রথম 0 মানে ছোট থেকে বড়, তারপরে 1, তারপরে 2, তারপরে কত 5, 7 এবং 9 পর্যায়ক্রমে লিখছি, তাই না? ছোট থেকে বড়। তাহলে এইটা কি বলবো? বিন্যস্ত উপাত্ত। তাহলে এলোমেলো ভাবে সাজানো যে উপাত্তগুলো থাকবে সেটাকে অবিন্যস্ত উপাত্ত বলা হয়। ওই এলোমেলো ভাবে সাজানো উপাত্তগুলোকে যখন আমি সুন্দর করে সাজাবো ছোট থেকে বড়, তখন সেটাকে বিন্যস্ত উপাত্ত বলবো। বুঝতে পারছো সবাই? এবার দেখো উপাত্তের শ্রেণী সংখ্যা। উপাত্তের শ্রেণী সংখ্যা। উপাত্তের শ্রেণী সংখ্যা কি? উপাত্তের শ্রেণী সংখ্যা। উপাত্তের শ্রেণী সংখ্যা কি তোমার? আমি এই উপাত্ত কি করছি বলো তো? ধরো এখানে 0 নাই। এই উপাত্তকে আমি কি করছি? উপাত্তগুলোকে
উপাত্তগুলোকে প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে এভাবে পর্যায়ক্রমে সাজিয়ে নিয়েছি। উপাত্তের শ্রেণী সংখ্যা আমি যখন নির্ণয় করব, তখন এখানে সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা কত? উপাত্তের শ্রেণী সংখ্যা। আগে আমি পরিসরটা নির্ণয় করি, পরিসর, তাহলে তোমার ভালো বুঝতে পারবা। পরিসরটা নির্ণয় করতে সময় তোমার সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এগুলো সূত্র। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 9, সর্বনিম্ন কত? 1, যোগ হলো 1, তাহলে এখানে কত হবে? 8 + 1 = 9। এইটা ছিল আমার পরিসর। এটা কি বলো তো? এটা হচ্ছে পরিসর। তাহলে পরিসর নির্ণয় কিভাবে করব? আবার বলছি, সবচেয়ে বড় যেটা আছে, পরিসর নির্ণয়ের ক্ষেত্রে কি করব? সবচেয়ে বড় যেটা আছে সেটাকে আমি কি প্রথমে নিব, তারপরে সবচেয়ে ছোট যেটা আছে, সর্বনিম্ন সংখ্যা সবচেয়ে ছোট যেটা সেটা নিব, যোগ 1 দিব, তাহলে পরিসর নির্ণয় হয়ে যাবে। এখন আমি উপাত্তের শ্রেণী সংখ্যা কেন আগে তোমাদের শিখালাম না। এখন উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করার সময় একটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা ধরো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে ধরো 50 আছে, 56, 80, 50, 60, 70, 50, আবার 56, 80, 95, 90, 100। লক্ষ্য করো এই উপাত্তগুলোর ক্ষেত্রে আমি তোমাদের উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমি লক্ষ্য করো, আমি যদি এখানে সর্বোচ্চ সংখ্যা কত বলো তো? 100, সর্বনিম্ন কত? 50। এখন আমি প্রত্যেকটা এখানে 10 করে নিলাম। শ্রেণী ব্যক্তি বলা হয়, এটাকে বলা হয় শ্রেণী ব্যক্তি। এখানে শ্রেণী ব্যক্তি 10 করে নিলাম। তাহলে 50-এর পরে 10 নিলাম, আমার কত হচ্ছে? 59। 50 থেকে যদি আমি 59 পর্যন্ত নেই এই সংখ্যাগুলো, তাহলে এখানে আমার শ্রেণীব্যক্তি হচ্ছে 10। আর যদি এখানে আমি শ্রেণীব্যক্তি 5 নিতাম, তাহলে কত হতো বলো তো? 54। দেখো 50, 51, 52, 53, 54, তাহলে 5টা। শ্রেণীব্যক্তি যখন 5, তখন আমি 55 থেকে 54 নিব। এবার কত? এখানে যদি আমি 55 লিখি, 55 থেকে আমি 60 নিতে পারি। 55, 56, 57, 58, 59, 60, 3 আর 3 6, বেশি হয়ে গেছে, তাই না? তাহলে এখানে 55 পরে আমি কত নিব? 59। আবার 60 থেকে কত? 64। এখানে কত হবে তাহলে? 65 থেকে কত? 69। তাহলে প্রত্যেকটা আমি কত করে নিছি বলো তো? প্রত্যেকটা আমি শ্রেণীব্যক্তি নিছি 5 করে। তাহলে শ্রেণীব্যক্তি 5 ধরে আমি শ্রেণীব্যক্তি 5 ধরে এখানে শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম। লক্ষ্য করো, তাহলে শ্রেণী সংখ্যা এখানে নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখো, এখানে শ্রেণী সংখ্যা নির্ণয় করবে এভাবে, শ্রেণী সংখ্যা সমান সমান শ্রেণীব্যক্তি নিচে যাবে, শ্রেণীব্যক্তি ডিভাইডেড বাই উপরে কত হবে? শ্রেণীব্যক্তি উপরে হবে আমার সর্বোচ্চ সংখ্যা, বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, যোগ 1 ভাগ হলো শ্রেণীব্যক্তি। তাহলে দেখো তো, পরিসর ভাগ শ্রেণীব্যক্তি সমান সমান শ্রেণী সংখ্যা। বুঝতে পারছো? এখানে সর্বোচ্চ সংখ্যা কত বলো তো? 100, সর্বনিম্ন কত? 50, যোগ কত? 1 ডিভাইডেড বাই 5। এইটা ক্যালকুলেশন করে যা হবে তোমাদের সেটি হচ্ছে শ্রেণী সংখ্যা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা সূত্রগুলো হলো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 ভাগ হলো শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি 5। শ্রেণীব্যক্তি কিভাবে নির্ণয় করব? অবশ্যই তোমরা বুঝতে পারছো যে সর্বনিম্ন সংখ্যাটা ধরে আমি যদি 5 ধরি, তাহলে এখানে 54 নিব। আর 10-এর কত তো ধরছিলাম, 10 যদি শ্রেণীব্যক্তি আমি 10 নেই, তাহলে সেখানে কত? 59 হচ্ছিল, তাই না? তাহলে এভাবে আমরা উপাত্তের কি শ্রেণী সংখ্যা নির্ণয় করব। বুঝতে পারছো সবাই? এটা কি তোমাদের আর দেখার লাগবে? আচ্ছা, পরবর্তী ক্লাসে যখন সৃজনশীল অঙ্ক করাবো, সেই সৃজনশীল অঙ্ক আমি আবার তোমাদেরকে এখানে ভালো করে ডিসকাস করব। তাহলে আমরা এখন চলে যাবো কোথায় বলো তো? এবার যাবো গণসংখ্যা বা আয়তলেখে। এখানে আয়তলেখ হচ্ছে গণসংখ্যা সারণীর লেখচিত্র। লক্ষ্য করো কি বলছে, আয়তলেখ হচ্ছে গণসংখ্যা সারণীর লেখচিত্র। এখানে গণসংখ্যা আয়তলেখ, দেখো তো আয়তলেখটা কিভাবে আঁকছি। এখানে
এখানে আমি এক্স অক্ষ বরাবর, এটা হলো কি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ, এটা কি বলতো, এটা হলো ওয়াই অক্ষ, ঠিক আছে। এখন আমি এই এক্স অক্ষ বরাবর সবসময়, এক্স অক্ষ বরাবর বলতে এখানে ভূমি বোঝাচ্ছে, তাই না, ভূমি, আর এখানে কি বোঝায়, এটা উচ্চতা, ঠিক কিনা বলো। তাই এই উচ্চতাকে সবসময় গণসংখ্যার মানটা উচ্চতা বরাবর বসাবো। কি বসাবো এখানে, গণসংখ্যার মানটা অলওয়েজ আমি কি বলবো বলো তো, গণসংখ্যার মান অলওয়েজ আমি উচ্চতা বরাবর বা ওয়াই অক্ষ বরাবর, এটা কিন্তু আমার সুবিধা মতো নিতে হবে। এটা কিভাবে নিব বলো তো, আমার সুবিধা মতো। এবার কি এক্স অক্ষ বরাবর, এই ভূমি বরাবর আমাকে কি গণসংখ্যার সারণীর শ্রেণীব্যাপ্তি কি নিব, গণসংখ্যা সারণীর শ্রেণীব্যাপ্তি, এই মানটা আমি বসাবো এখানে এই বরাবর। তারপরে যে গ্রাফটা আসবে, এরকম তোমাদের অনেক গ্রাফ আসবে, লক্ষ্য করবা, আমি একটু দেখা দিতেছি শুধু, এইভাবে আসবে। মানে গণসংখ্যার মান তোমরা এই বরাবর লিখবে, ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি লিখবে, গণসংখ্যার সারণী শ্রেণীব্যাপ্তি, লেখার পরে একটা বিন্দু পাবে, পরে যোগ করবে, যোগ করার পরে তোমাদের এই কি গণসংখ্যা আয়তলে পাওয়া যাবে। তাহলে গণসংখ্যা আয়তলে আসলে কি, যে আমাদের কি পরিসংখ্যানের যে পরিসংখ্যান বা উপাত্ত গুলাকে আমরা একটা নির্দিষ্ট কিসে ছকের মাধ্যমে, ছকের ভিতরে, বুঝতে পারছো তো, ছকের ভিতরে যখন লিপিবদ্ধ করা হয় তখন দেখতে সুন্দর লাগে, এটা কিন্তু দেখতে সুন্দর লাগে এবং বুঝতে সুন্দর হয়। ঠিক আমাদের ক্রিকেট খেলার সময় আমরা দেখা গেল যে বল কিভাবে স্পিডে যাচ্ছে, এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে লাইট দেখায় টিভিতে, তখন দেখা গেল একটা বিন্দু স্থাপন এবং এটা গ্রাফের মতো অঙ্কন করে, লক্ষ্য করছো সবাই। তাহলে আমরা ওটা কি এখানে ছকের মাধ্যমে আমরা আয়তলে করছি গণসংখ্যা সারণীর লেখচিত্র। এই লেখচিত্রটা হচ্ছে আমরা কি দেখছি ছকের মাধ্যমে সুন্দর মতো ঘেরাচ্ছি। তাহলে এখানে কি কি থাকবে, একটা এক্স অক্ষ থাকবে, একটা ওয়াই অক্ষ থাকবে, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার মান নিব, এক্স অক্ষ বরাবর গণসংখ্যার সারণীব্যাপ্তি নিব, পরে পয়েন্ট বসাই দিব, তাই না। এটা যখন আমি এই অধ্যায়ে আবার যখন করাবো, এই অধ্যায়ে অঙ্ক যখন করাবো গণসংখ্যা আয়তলে, তখন এটাকে আবার দেখাই দিব তোমাদেরকে। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে গণসংখ্যা আয়তলটা কি। এখন আমরা কোথায় চলে যাবো বলো তো, গড় মধ্যক প্রচুরক কি আছে, গড় মধ্যক প্রচুরক। আগে গড় নির্ণয়, তোমরা অবশ্যই ক্লাস 6 এ করেছো গড় নির্ণয় কি, আমি কতগুলো উপাত্ত এখানে ধরে নিলাম, উপাত্ত হচ্ছে 2 3 5 6 10, এখানে উপাত্তগুলোকে যোগ করলাম, যোগ করে 1 2 3 4 5 দিয়ে ভাগ দিলাম, কারণ 5টা উপাত্ত আছে এখানে, ঠিক আছে, সংখ্যা দ্বারা ভাগ, সংখ্যাগুলোর যোগফল বা সংখ্যা এখানে, তাহলে সংখ্যাগুলোর যোগফল, এই সংখ্যাগুলো 1 2 3 4 5টা, এটা যোগ করব, 5টা সংখ্যা আছে, কয়টা সংখ্যা, 5টা সংখ্যা। গড় নির্ণয় করার ক্ষেত্রে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে উপাত্ত আছে 5টা, 5 দিয়ে ভাগ করলাম, আমার গড় নির্ণয় হয়ে গেল। তো গড় নির্ণয় আমরা সবাই পারি, কারণ 6 এ করছি, 5 এ করছি, তাই না। এখন আমরা 7 এ গড় নির্ণয়ের ক্ষেত্রে গড়, এবার মধ্যক কি, মধ্যকটা ভালো করে শিখবো, তাই না। দেখো মধ্যক কি, কতগুলো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কতগুলো অবিন্যস্ত উপাত্ত আছে, মানে এলোমেলো সাজানো আছে। যেমন এখানে 10 12 6 8 3 11 20, আমি ধরে নিলাম যে এইগুলো সমস্ত অবিন্যস্ত উপাত্ত। এই উপাত্ত থেকে বলছে তোমার মধ্যক নির্ণয় করতে হবে, এবং আরেকটা ধরো এখানে 12 এখানে 10 আবার দিলাম, ধরে নাই কটা, কারণ তোমাকে প্রচুরক নির্ণয় করবো তো, তাহলে এই ক্ষেত্রে এটা আমি ধরে নিলাম এই উপাত্তগুলো আছে। এখন দেখো এখান থেকে আমার বলছে মধ্যক নির্ণয় করতে। মধ্যক নির্ণয়ের প্রথম শর্ত কি বলতো, এটাকে অবশ্যই তোমাকে বিন্যস্ত করে নিতে হবে। কি করব, বিন্যস্ত। তাহলে বিন্যস্ত করার কি, আগে বলছি আমাকে অবশ্যই ছোট থেকে বড় সাজিয়ে যেতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে যাব। তার মানে এখানে সবচেয়ে ছোট সংখ্যা 3, তারপরে কত 6, তারপরে 8, তারপরে কত 10, তারপরে দেখো তো 10 আছে কবার, 1 2 3, 10 আছে 3 বার, তাই না, 10 3 বার আছে, ঠিক কি না, ও সরি 10 আছে 2 বার,
ঠিক আছে, দুইবার। তাহলে আমি 3 নিছি, ঠিক কি না? 6 নিছি, হ্যাঁ 8 নিছি, 10 দুইবার আছে। 10 এর পরে কি? 10 এর পরে আছে 11, 11 এর পরে কি? 12, 12 করতেছে 20। তাহলে এটা কি? বিন্যস্ত করলাম। এটা ছিল কি? অবিন্যস্ত, তাই না? অবিন্যস্ত উপাত্ত ছিল, একে বিন্যস্ত করে নিতে হবে। কি নির্ণয় করতে বলো তো? মধ্যক নির্ণয় করার সময়, মধ্যক নির্ণয় করার সময়। তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করবো এখন? মধ্যক, মধ্যকের দুটো সূত্র আছে, বুঝছো? মধ্যকের দুটো সূত্র। এখন এখানে দেখো তো 1 2 3 4 5 6 7 8, 8 কি বলো তো? 8 কি জোড় সংখ্যা? কয়টা সংখ্যা আছে না? 8টি, 8। 8 হলো জোড় সংখ্যা, জোড় সংখ্যা। এটার ক্ষেত্রে সূত্র হবে 8/2 ও 8/2 প্লাস 1 তম পদের যোগফল ভাগ হলো। আর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যা হইতো, এখানে যদি একটা সংখ্যা কম হইতো, 7 হইতো অথবা 5, দুটো সংখ্যা কম হইতো, বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমার হইতো কত? এখানে ধরি n+1, n হচ্ছে বিজোড় সংখ্যা, ডিভাইডেড বাই 2। তো ধরে নাও আমি এখানে একটা সংখ্যা কম হইতো, ধরো 3 নাই, 3 এখানে নাই, তাহলে এখানে 7 হইতো, তাহলে 7 + 1 ডিভাইডেড বাই 2, তো 8/2 সমান 4, 4 তম পদ। তাহলে আমি ধরে নাও এখানে 3 নাই, আগে এটা দেখাই, 3 নাই, তাহলে এখানে 3 না থাকলে 1 2 3 4 5 6 7, 7, 7 কিন্তু বিজোড় সংখ্যা, 7 হলো বিজোড়। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমার মধ্যক নির্ণয়ের সময় এখানে 7 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 7 আর 8 ভাগ 2, চারটে উপাদ। চারটে উপাদ কত? 1 2 3 4, 10। চারটে উপাদ হলো 10। বুঝতে পারছো কিনা বলো? চারটে উপাদ হলো 10, চারটে উপাদ কত? 10, তাহলে 10 হলো মধ্যক, মধ্যক হলো 10। চারতম পদ হলো মধ্যক, মধ্যক হলো 10। এবার লক্ষ্য করো তো, আমি তোমাদের আবার একটু বলি, যদি এখানে 3 থাকতো, 3 যদি এখানে থাকতো, 3 থাকলে এখানে তোমাদের কি হইতো বলো তো? 3 থাকলে মধ্যক কি হইতো? মধ্যক হলো এখানে তো 8, মোট সংখ্যা কত হতো? 8টি, ঠিক কিনা বলো? 8। তাহলে 8/2, 8/2 প্লাস 1 তো পদের যোগফল, তাহলে 8 হলো এখানে কত? 4, 4 ও 7 প্লাস 1, 5তম পদের যোগফল। পদ বুঝতে তোমাদের অনেক অসুবিধা হয়, তাহলে 4 আর 5 কত? 1 2 3 4, 4 হচ্ছে 10, 5 এও কিন্তু 10, এগুলো 4তম পদ, এগুলো 5তম পদ, ঠিক কি বলো? এটা কি 4তম পদ? 1 2 3, 1 2 3 4, এটা 4তম পদ, কিন্তু এটা কিন্তু 5তম পদ, ঠিক কি বলো? তাহলে 4তম পদ হলো কত? 10, 5তম পদ 10, ভাগ হলো 2, তাহলে 10 10 ভাগ 2 ভাগ 2 সমান 10, এটা মধ্যক হলো 10। তাহলে এভাবে আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করা একটু তোমাদের জন্য একটু কঠিন, বা একটু মনে রাখবা, দুইটা সূত্র শুধু মনে রাখবা। তাহলে একটু সংক্ষেপে আবার অনেক সময় বলা যায়, জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ দিয়ে দেখবা। ধরে নাও 12 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6, 6তম পদ আর 7তম পদের যোগফল ভাগ 2, 6তম পদ 7তম পদের যোগফল ভাগ 2। বুঝতে পারছো বিষয়টা? এবার ধরো জোড় সংখ্যা, ধরো আমার আছে 14, তাহলে 14 দিয়ে 2 দিয়ে ভাগ করো 7, 7 হইল 7, তাহলে 7 আর 8 তম পদ, 7 এবং 8 তম পদের যোগফল ভাগ 2, মানে এটা একটু মনে রাখলে তোমাদের হবে। তাহলে তোমরা এখানে মধ্যক নির্ণয় শিখলাম জোড় সংখ্যা বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এবার প্রচুর পরিমাণে আছে, বুঝতে পারছো? প্রচুর পরিমাণে আছে। প্রচুর নির্ণয়ের সময় কি বুঝবো? মনে রাখবো, প্রচুর পরিমাণে আছে। প্রচুরকের ক্ষেত্রে কি আবার বলছি? প্রচুর পরিমাণে আছে। প্রচুর পরিমাণে কি আছে? এখন দেখো তো, এই জায়গায় সংখ্যা 3 6 8 10 10 12 12 12 20, তাহলে 10 আছে 2 বার, তাই না? 10 কয়বার আছে? 2 বার আছে, আর সবটা একটা এক একবার আছে। তাহলে এই জায়গায় প্রচুরক হলো 10। প্রচুরক কি? 10। আমি আরেকটা एग्जांपल দেব তোমাদের প্রচুরকের, কারণ তোমাদের এটা একবারে ক্লিয়ার করে দিই প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে। যেমন এখানে দেখো 11 12 13 11 16 11, আবার 16 10 11 6 9 6 3 9 12 11। এবার দেখো তো এর ভিতরে
আমি এর ভিতরে প্রচুরক কোনটা আমি নির্ণয় করব। দেখো তো প্রথমে 11, 2, 3, 4, 5 বার আছে 11, 11 আছে 5 বার, ঠিক কিনা বলো? 1 2 3 4 5টা 5 বার 11 আছে। 12 আছে কয়বার দেখো তো? 1 বার 2 বার, 12 আছে হলো 2 বার। 13 আছে কয়বার? 13, 13 মাত্র 1 বার আছে, 1 বার। 16 আছে কয়বার? 16 আছে 2 বার। 10 আছে কয়বার? 1 বার। এবার 6 আছে 2 বার, 6 আছে 2 বার, ঠিক না? 6 আছে 2 বার। 9 আছে কয়বার? 9 2 বার আছে, 9 আছে 2 বার। 3 আছে কয়বার? 3, 3 আছে 1 বার। 12 আছে কয়বার? 12 তো আগে দেখাইছি 2 বার আছে, 1 বার 1 বার। 10 আছে 1 বার, তাই না? তাহলে লক্ষ্য করো তো এর ভিতরে 2 2 2 2 2 2 1 বার, সর্বোচ্চ 11 আছে 5 বার, রাইট? 11 কি আছে? 5 বার আছে। তাহলে এখানে প্রচুরক আছে 5। প্রচুরক কি? প্রচুরক কি? 5। বুঝতে পারছো সবাই? তাহলে আমি দেখো তোমাদের আজকে কি কি শিখালাম। তত্ত্ব উপাত্ত, পরিসংখ্যান কি, প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত। পরিসংখ্যানের এখানে উপাত্ত হলো 2 প্রকার, প্রাথমিক উপাত্ত আর মাধ্যমিক উপাত্ত। আবার এখানে বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত শিখালাম, উপাত্তের শ্রেণী সংখ্যা শিখালাম, পরিসর শিখালাম। এই দুটো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, নৈবিত থেকে আসে। তোমাদের সংখ্যা দিয়ে দেবে, পরিসর কত, শ্রেণী সংখ্যা কত। গণসংখ্যার আয়তনকে এখানে শিখালাম, তারপরে গড় মধ্যক প্রচুরক শিখালাম। তাহলে তোমরা এটা কি, আমার এটা প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসটা ভালো করে লক্ষ্য করবে এবং দ্বিতীয় ক্লাসটাও দেখবে। দ্বিতীয় ক্লাসে আমরা বইয়ের অঙ্কগুলো করাবো, তৃতীয় ক্লাসে সৃজনশীল অঙ্ক করাবো। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই যে ইয়াটা বারবার শেয়ার দিবে কেন? তোমাদের বন্ধু যারা আছে এদেরকে তুমি হেল্প করবে, কেন এই অঙ্কগুলোর জন্য তারাও দেখে, তারা যেন সহযোগিতা পায়। বুঝতে পারছো? সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি।